জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমাদের আজকের বিষয় পরিবেশবিদ্যা, ইকোলজি। আজকে পঠিত বিষয়টি বায়োজিওকেমিক্যাল সাইকেল, ভূ জীব রাসায়নিক চক্র। আমি ডক্টর হোসনে আরা, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি প্রজনন কলেজ, খুলনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আমাদের এই বায়োজিওকেমিক্যাল সাইকেলের মধ্যে যে সাইকেলগুলো আমরা দেখব, তার মধ্যে আছে কার্বন, কার্বন ডাই অক্সাইড চক্র ও পানি চক্র বা ওয়াটার সাইকেল, নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল। তাহলে আমরা এখন কার্বন চক্রের মধ্যে যাই, দেখি কার্বন চক্র। কার্বন একটা আমাদের ভূ রাসায়নিক চক্রের মধ্যে একটা জরুরি মলিকিউল, এবং কার্বন আমরা আমাদের বায়ুমণ্ডলের সর্বত্রই কার্বনকে পাচ্ছি, কখনো কার্বন হিসাবে, কখনো কার্বন ডাই অক্সাইড হিসাবে। বায়ুমণ্ডলে যে গ্যাসটা থাকে সেটা কার্বন হিসাবে থাকে না, থাকে কার্বন ডাই অক্সাইড হিসাবে। এবং দেখা যাচ্ছে যে প্রধানত কার্বন ডাই অক্সাইড রূপে আমরা বায়ুমণ্ডলে এই কার্বনটাকে পাই। এই কার্বনগুলো বিভিন্ন উৎস থেকে আমরা পেয়ে থাকি, বিভিন্ন ধরনের উৎস থেকে এসে থাকে। ভূমণ্ডলে প্রায় 4%, মানে বায়ুমণ্ডলের 4% আমরা পাই। সবাই মিউট করে রাখো। কার্বন ডাই অক্সাইড এবং 0.04% পাচ্ছি আমরা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড। এখন আমরা এটা বিভিন্ন ফর্মে পাচ্ছি, কখনো কার্বনিক অ্যাসিড হিসাবে, এই ইত্যাদি রূপে আমরা এটা পেয়ে থাকি। এখন আমরা কার্বন সাইকেল যেটা, সেটা বুঝতে আমরা বুঝবো ভৌত পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে ভৌত পরিবেশে কার্বন তথা কার্বন ডাই অক্সাইডের চক্রাকার পথে যে আবর্তন, সেটাকেই বলা হচ্ছে কার্বন চক্র। কার্বন চক্রের প্রথম স্টেপ হিসাবে আমরা দেখছি এখানে রেসপিরেশন, কম্বাসশন এবং ফটোসিনথেসিস আগেই ঘটছে, সেটা হচ্ছে, এটা আমরা দেখছি রাত্রের বেলায়, যেমন এখানে হচ্ছে সবাই জীবদেহ শ্বসন প্রক্রিয়া চালাচ্ছে, এখানে ফটোসিনথেসিস হচ্ছে না, সবাই শ্বসন কাজ চালাচ্ছে, এবং দহনের থেকে কম্বাসশনের ফলেও কিছু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, শ্বসনের ফলেও কিছু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। দ্বিতীয় স্টেপে আমরা দেখছি কার্বন ডাই অক্সাইড, এখানে সূর্য উঠেছে এবং ফটোসিনথেসিস প্রক্রিয়া চলছে উদ্ভিদের মধ্যে। উদ্ভিদ থেকে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ওই কার্বন ডাই অক্সাইডকে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করছে, এবং একইভাবে উদ্ভিদ ও প্রাণী শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটিকে পরিত্যাগ করছে। এখানেও দহনের ফলে আমরা কিছু কার্বন ডাই অক্সাইড ভূপৃষ্ঠে পাচ্ছি। এরপরের প্রক্রিয়ায় 3 নম্বর প্রক্রিয়া আমরা দেখছি যে উদ্ভিদে, মানে বৃক্ষে একটি পাখি ছিল, পাখিটিকে আমরা গত ছবিতে আমরা পাখিটিকে বৃক্ষের শাখায় দেখেছিলাম, এখন দেখছি এটা মাটিতে পড়ে আছে, অর্থাৎ হয় অ্যাক্সিডেন্টালি বা ন্যাচারালি এটা মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার ফলে দেখা যাচ্ছে কি এখানে ডিকম্পোজিশন হচ্ছে, এবং ডিকম্পোজিশনের ফলে দেখা যাচ্ছে কি এই 4 নম্বর স্টেপে একইভাবে প্রাণী উদ্ভিদ দুইজনের শ্বসন থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, এবং ওই ডিকম্পোজিশনের ফলে দেখা যাচ্ছে
ফসিল স্তরে, ওটা ডিকম্পোজ হচ্ছে এবং ফসিলাইজড হচ্ছে, ফসিলাইজড হয়ে ওটা আবার মাটির ভিতরে ঢুকে যাচ্ছে দহনের, তারপরে আবার ওখান থেকে এই দহনের ফলে উপরে আসছে। আবার আমরা গৃহে যে ধরনের কাজকর্ম করে থাকি, রান্না বান্না এবং অন্যান্য যে কোনো যন্ত্রপাতি ব্যবহার করছি, সব থেকেই এই আমরা কম্বাসশন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। এখন হচ্ছে স্টেপস, এই যে এগুলো আমরা পেলাম, স্টেপ গুলো দেখালাম। এই স্টেপ গুলোর প্রথমটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস প্রক্রিয়ায় আছে কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ডস সাচ অ্যাজ গ্লুকোজ। কোথা থেকে পেলাম? এটা আমরা পেলাম ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ, অ্যালগি, এরা কি করলো, কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ থেকে, উদ্ভিদের মূলরম থেকে পানি এবং বিভিন্ন প্রক্রিয়া মানে ক্লোরোপ্লাস্ট ও বিভিন্ন প্রক্রিয়ায় এরা খাদ্য তৈরি করলো। ফটোসিনথেসিস ইজ incorporates carbon from the abiotic into the biological compound of producer। তাহলে দেখলাম যে আমরা ইনকর্পোরেট যে কার্বন সেটাকে অ্যাবায়োটিক প্রক্রিয়ায় ছিল, এটা বায়োলজিক্যাল কম্পাউন্ড অফ দ্য প্রোডিউসার, মানে বায়োলজিক্যাল জীব এটা গ্রহণ করলো এবং প্রোডিউসারের কাছ থেকে এটা আবার আমাদের দিকে চক্রাকারে আসতে শুরু করলো। সেকেন্ড স্টেপে আমরা দেখছি ফটোসিনথেসিসে যেটা বলেছিলাম, এটা মানে রাসায়নিক ভাবে আমরা যদি দেখি, কার্বন ডাই অক্সাইড, পানি এবং সানলাইট আছে, তার সাথে কি ক্লোরোফিল, কি উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ। দ্বিতীয় স্টেপে ডিকম্পোজিশন হলো এনিমেল এবং প্ল্যান্টের রেসপিরেশন হলো, সয়েল ম্যাক্রো অর্গানিজম এর রেসপিরেশন হলো। এর ফলে আমরা কি পাচ্ছি? এর ফলে আমরা পাচ্ছি যে মেনি অফ দ্য কম্পাউন্ডস আর ইউজড অ্যাজ ফুয়েল। এরা জ্বালানি হিসাবে সেলুলার রেসপিরেশন বাই দ্য প্রোডিউসার দ্যাট by a consumer that its producer। কনজিউমার সবসময় প্রোডিউসারকে গ্রহণ করছে বা খাদক সবসময় উৎপাদককে খাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমরা মূলরম দ্বারা বা বিভিন্ন ভাবে যে পানিটা গ্রহণ করছি বা বিভিন্ন খনিজ দ্রব্য গ্রহণ করছি, সেখান থেকে আর যে ডিকম্পোজ বস্তুটা ছিল সেটা ব্রেকডাউন করে প্রোডিউসার যাচ্ছে, প্রোডিউসারের থেকে আবার কনজিউমারের মধ্যে যাচ্ছে। The process of a cellular respiration turns carbon dioxide to the atmosphere। এছাড়াও সেলুলার রেসপিরেশন, কোষীয় যে শ্বসন চলছে, সেই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড আবার অ্যাটমসফিয়ারে ফিরে যাচ্ছে। A similar carbon occurs in aquatic ecosystem। aquatic ecosystem এর মধ্যেও আমরা একই প্রক্রিয়ায় কি পেয়ে থাকছি, আমরা একই প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড কে আবার পাচ্ছি। এটা পানির সাথে ডিজলভ অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইড মিশে কার্বন ডাই অক্সাইড আকারে থাকছে। এখানে কেমিক্যাল রিঅ্যাকশনটা সেলুলার রেসপিরেশনের সময় হচ্ছে গ্লুকোজ, মানে যে খাদ্য ভিতরে তৈরি হলো তার সাথে শ্বসনের মাধ্যমে আমাদের গৃহীত অক্সিজেনের একটি রাসায়নিক বিক্রিয়া চলছে, ফলে কার্বন ডাই অক্সাইড উৎপাদ হিসাবে বেরিয়ে যাওয়া প্রোডাক্ট হিসাবে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে এবং শরীরে শক্তি উৎপন্ন হলো। The process of photosynthesis is incorporates the carbon atoms from carbon dioxide into sugar। তাহলে কার্বনের অণুগুলো কার্বন ডাই অক্সাইড হিসাবে সুগারের মধ্যে ঢুকে গেল। আমরা যে খাদ্য তৈরি করলাম এবং এনিমেল ইট প্ল্যান্টস এন্ড ইউজ দ্য কার্বন টু বিল্ড देयर ওন টিস্যু। একইভাবে প্রত্যেকটা এনিমেল কি করলো, তাদের কলার গঠনের ক্ষেত্রে এই কার্বন ডাই অক্সাইড চলে গেল। কার্নিভোরস ইট দিস এনিমেলস দেন ইউজ কার্বন ফ্রম देयर ওন নিডস। হার্বিভোরস থেকে এবারে এই কার্বনটা ঢুকছে কোথায়? কার্নিভোরের মধ্যে, প্ল্যান্ট থেকে এনিমেল থেকে এনিমেল যখন খাওয়া হচ্ছে সেই প্রক্রিয়ার মাধ্যমে এই কার্বনটা আবার চলে গেল কার্নিভোরসের মধ্যে তাদের নিজের প্রয়োজনের জন্য। These animals return carbon dioxide into the air। এবং একইভাবে প্রাণী তার শ্বসনের মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইডকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে। When they breathe, যখন তারা শ্বসন করছে, and when they die, এবং যখন তারা মৃত্যুবরণ করছে, যখন মরে যাচ্ছে
প্রাণী বা উদ্ভিদ, তখন এটা আবার প্রকৃতিতে মিশে যাচ্ছে। দ্য কার্বন ইজ রিটার্ন টু দ্য সয়েল ডিউরিং ডিকম্পোজিশন। এবং প্রাণীর দেহ বা উদ্ভিদের দেহ যখন গলিত পচিত হয়ে মাটির সাথে যাচ্ছে, সে প্রক্রিয়াও মিশে যাচ্ছে। এই কার্বন সাইকেলটাকে যদি আমরা দেখাই, তাহলে দেখো সাইক্লিক অর্ডারে এটা এইভাবে দেখা যাবে। সানলাইট আছে, একটি আমরা প্ল্যান্টকে দেখতে পাচ্ছি, সেখানে ফটোসিনথেসিস প্রক্রিয়া ঘটছে এবং প্রকৃতির থেকে কার্বন ডাই অক্সাইড সেই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় প্ল্যান্ট গ্রহণ করলো, কিন্তু প্ল্যান্টও একইভাবে কি করলো, ওই কার্বন ডাই অক্সাইডকে রেসপিরেশনের মাধ্যমে বের করে দিল, এনিম্যাল রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের করে দিল, অর্গানিক কার্বন গুলো এভাবে বেরিয়ে যাচ্ছে। এরপরে আমরা যে জিনিসটা দেখছি যে ডেড এনিম্যাল অর্গানিজম এবং ওয়েস্ট প্রোডাক্টস থেকে কি তৈরি হচ্ছে, আবার ডিকেড অর্গানিজম তৈরি হচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে কি যে ওই জিনিসগুলো, নিউট্রিয়েন্টস গুলো আবার বিভিন্ন ফর্মে মাটিতে মিশে যাচ্ছে। মাটি থেকে আবার উদ্ভিদ কি করছে, রুট রেসপিরেশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে সেগুলো বিভিন্নভাবে তার শরীরের মধ্যে ঢুকছে, ওই ডেড ম্যাটেরিয়ালস এর জিনিসগুলো। এছাড়াও আরেকটা জিনিস এখানে ঘটছে, সেটা হচ্ছে ফসিল এন্ড ফসিল ফুয়েল। যে জীবদের যে গলিত বা বিশেষ করে এটা বেশি ঘটে আমরা দেখি ওশানে। ওশানে যে প্ল্যাঙ্কটন স্টেজ আছে, নিচে একদম নিচে যে স্তর ওশান লেভেলে, সেখানে জমা হয়ে আস্তে আস্তে সেখানে একটা ফসিল ফুয়েলের সেশন বহুদিন জমা থাকার পর আস্তে আস্তে সেগুলো ফসিল ফুয়েলে পরিণত হচ্ছে। এই ফসিল ফুয়েল গুলো কি ফর্মে পরবর্তীতে ফিরে আসছে, দহনের ফলে ফিরে আসছে, সেটা হচ্ছে গ্যাসের আকারে, কোল বা কয়লা আকারে এবং অয়েল বা তেল আকারে। স্টেপ 3 তে পার্শিয়ালি ডিকম্পোজড প্ল্যান্ট রিমেইনস কোল। কিভাবে আমরা ডিকম্পোজ থেকে প্ল্যান্ট থেকে আমরা কিভাবে কয়লা পাচ্ছি। মিলিয়নস অফ ইয়ার্স এগো vast coal beds formed from the bodies of ancient trees. প্রাচীন গাছ থেকে দেখা যাচ্ছে কি আমরা কয়লা স্তরটা পেয়ে থাকছি। এটা মিলিয়ন, বহু লক্ষ বছর আগের থেকে এটা এভাবে আছে, এবং that were buried and subjected to anaerobic condition before they had fully decayed. যতক্ষণ না তারা এটা এইভাবে মিশে ওই স্তরের সাথে মিশে কয়লা উৎপাদ না করছে, ততক্ষণ এই প্রক্রিয়াটা চলছে। এটা আমরা দেখি এখানে একটা কার্বন সাইকেলের ফসিল ফুয়েলের কোল স্তর আমরা দেখাচ্ছি। এটা হলো কিভাবে কয়লা উৎপাদিত হচ্ছে। দেখো একটা কোল মিনার, যিনি খনিতে কাজ করছেন, তিনি কয়লা খুঁড়ে বের করছেন বিভিন্ন স্তর থেকে, এবার মাউন্টেনের বিভিন্ন টপ থেকেও দেখা যাচ্ছে বিভিন্ন পার্টিকেল এই ধরনের। এটা হতে ইয়ের থেকে আমরা যদি ইয়েতে উঠি, সূর্য পর্বতে উঠি বা ওইখানে, সেখানেও দেখা যাবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। এভাবেই দেখা যাচ্ছে এই প্রক্রিয়াটা চলছে। 4 নম্বর স্টেজে আছে মেরিন প্ল্যাঙ্কটন রিমেন্স, অর্থাৎ আমরা সামুদ্রিক যে প্ল্যাঙ্কটনটাকে পাই সেগুলো কি করছে, oil of unicellular marine organism probably have rise to the underground deposit of oil and natural gas that accumulated in the geologic past. অর্থাৎ ভূস্তরে বহু আগে যেটা আস্তে আস্তে জমা হয়েছে। ইউনিসেলুলার ম্যারিন অর্গানিজম, অকোষীয় সামুদ্রিক যে জীবগুলো এই স্তরটা সৃষ্টি করেছে, এবং এটা জমে জমে কি হয়েছে, আস্তে আস্তে ওখানে আমরা কি পাচ্ছি, তেলের খনি বা ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস পাচ্ছি। এদেরকে আমরা বলবো যে কোল, অয়েল, ন্যাচারাল গ্যাস, এদেরকেই বলা হচ্ছে ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল দ্যাট ইজ জীবাশ্ম জ্বালানি, এভাবে আমরা পেয়ে থাকি। 5 নম্বর স্টেপে আমরা যে জিনিসটা দেখি, কম্বাসন হিউম্যান এন্ড ন্যাচারাল, মানে দহন হিউম্যানের থেকে হোক বা প্রাকৃতিক থেকে হোক। হিউম্যান মানে আমরা যেগুলো জ্বালাই বা প্রজ্বলিত করি সেই জিনিসগুলোর থেকে হতে পারে, প্রাকৃতিক ভাবে হতে পারে। দ্য প্রসেস অফ বার্নিং কম্বাসন মে রিটার্ন দ্য কার্বন, অয়েল, কোল, ন্যাচারাল গ্যাস, উড ইন দ্য অ্যাটমসফিয়ার। আমরা যে কোনো দহন থেকেই পেতে পারি, সে কোল জ্বালাই,
মানে কয়লা হোক, গ্যাস হোক, তেল হোক বা কাঠ পোড়ানোর মাধ্যমেই হোক, এটা প্রকৃতি বায়ুমণ্ডলে ফিরে যায়। আর হচ্ছে কম্বাসশন, অর্গানিক মলিকুলস র্যাপিডলি অক্সিডাইজ এবং দেখা যাচ্ছে কি কনভার্টেড টু কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার উইথ রিলিজ অফ লাইট এন্ড হিট। এছাড়াও দেখা যাচ্ছে কি যে এখান থেকে কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত হচ্ছে এই দহনের ফলে, অর্গানিক মলিকুল গুলো কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে, পানি আছে এবং এর থেকে আমরা পাচ্ছি উত্তাপ, আলো পাচ্ছি এবং উত্তাপ পাচ্ছি। 6 নম্বর স্টেপে আছে burial and compaction to form rock limestone। এখানে বলেছে greater amount of carbon that stored for millions of years in incorporate into the shell of marine organism। সমুদ্রের নিচে আমরা যে জীবগুলির অস্তিত্ব বা প্রাণীগুলির অস্তিত্ব পাই, সেগুলো যে শেল বা খোলক নির্মিত থাকে, সেই খোলকগুলো when these organism die, যখন তারা মারা যায়, their shell shrink, এগুলো নিচে ডুবে যায় এবং কি করে ওশান ফ্লোরে একটা স্তর সৃষ্টি করে, সেডিমেন্টেশন থাকে। এই সেডিমেন্টস কভার দেম ফর্মিং সিমেন্টেড টুগেদার টু ফর্ম লাইমস্টোন। এগুলো জমা হয়ে হয়ে লাইমস্টোনে পরিণত হয়। ইরোশন এন্ড লাইমস্টোন টু ফর্ম ডিজলভ কার্বন ডাইঅক্সাইড। কি বলছে এই স্তরটাতে? এই স্তরটাতে বললো when the process of geologic uplift expose limestone chemical and physical weathering process slowly erode it away. Erode it away. This turns carbon to the waste through the water and atmosphere when it is available to participate in the carbon cycle once again। কি হয়, এগুলো এই লাইমস্টোন গুলো কি করে ভেঙে বা গলে আস্তে আস্তে কিসের সাথে মিলে পানির সাথে মিলে, পানির সাথে মিলে এটা হচ্ছে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে। কার্বন সাইকেল কি প্রকৃতিতে দরকার আছে না দরকার নাই, এটা নিয়েই আমাদের এখন আমরা কথা বলবো যে কেন প্রকৃতিতে কার্বন সাইকেল। সমস্ত জীবদেহ গঠনে কার্বন এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সমস্ত জীবদেহ তৈরি, কোনো জীবদেহই তৈরি হতে পারে না কার্বন ছাড়া। তাহলে কার্বন ছাড়া দেখা যাচ্ছে জীবন প্রায় অসম্ভব। এটা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দেখা যাচ্ছে কি যে পরিবেশ থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড রূপে বা অন্য যে কোনো ফর্মে কার্বন রূপে একে নিয়ে থাকি এবং শ্বসনকালে খাদ্যের কার্বন যৌগ ভেঙে এই কার্বন যৌগটা ভেঙে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টির মাধ্যমে পরিবেশে কার্বনকে ফিরিয়ে দিচ্ছে। এভাবে জীব এবং পরিবেশের মধ্যে কার্বনের যে আদান প্রদান চলছে সেটা প্রতিনিয়তই চলছে। এটা যদি প্রতিনিয়ত না চলতো তাহলে দেখা যেত কি জীবভূ রাসায়নিক চক্র আস্তে আস্তে থেমে যেত। এবং এক্ষেত্রে আরো আমাদের খেয়াল রাখতে হবে যে সবুজ উদ্ভিদ সরাসরি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রকৃতির থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং একইভাবে সেটা সেই সৌরশক্তিকে তারা তাদের খাদ্যের সাথে তাদের ভিতরে জমা করে এবং দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে প্রোডিউসার থেকে কোথায় যাচ্ছে, কনজিউমার থেকে হায়ার কনজিউমার, এভাবে ডিকম্পোজার হয়ে এটা আস্তে আস্তে আবার কোথায় যে জমা হয়, মাটিতে জমা হয়। এবং এছাড়াও কার্বন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন কম্বাসশন, অর্থাৎ দহনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করছে কার্বন। দহন হচ্ছে আমরা গৃহস্থালির মধ্যে যে জিনিসগুলো ব্যবহার করছি সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড কার্বনের বিভিন্ন ফর্মে বের হচ্ছে, দহনের থেকে বের হচ্ছে এবং দেখা যাচ্ছে কি যে বিভিন্নভাবে এটা আর্থের বিভিন্ন স্টেজে জমা হয়ে সেখান থেকে এটা আবার প্রকৃতিতে ফিরে যাচ্ছে। এজন্যই কার্বন চক্র আমাদেরকে দেখা যাচ্ছে যে কয়েকটি জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জৈব যৌগ পরিবর্তিত হয়, সৌরশক্তি আবদ্ধ থাকে এবং দেখা যাচ্ছে কি শ্বসনকালে সকল জীব এইসব যৌগ থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে
আবার এর ফলে কার্বনের কিয়দাংশ পরিবেশে যায়। সুতরাং আমাদের বেঁচে থাকার জন্য কার্বন চক্র একেবারে অতীব প্রয়োজনীয় একটি জিনিস, এবং এই কার্বন চক্র প্রকৃতিতে কি করছে, জীবের এবং ভৌত পরিবেশের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করছে। এরপরে আমরা যে চক্রটা দেখব সেটার নাম ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেল তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, গত বছর ওয়াটার সাইকেলটা দেখলাম এসেছে। ওয়াটার সাইকেল একদম ন্যাচারাল একটা জিনিস। যে ওয়াটার সাইকেল কি, জীবের প্রাণ হলো কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের সিংহভাগ জিনিস হচ্ছে পানি। তাইলে প্রকৃতিতে পানির পরিমাণ কম না বেশি? আমরা অবশ্যই দেখব প্রকৃতিতে পানির পরিমাণ বেশ বেশি অন্যান্য জিনিসের থেকে। তাহলে এখানে আমরা বললাম যে মানে আমাদের আর্থ নামক প্ল্যানেট থেকে কখনোই আমরা পানি বলে জিনিসটাকে লিভ করতে মানে ব্যতি রেখে আমরা বাঁচতেই পারবো না, বা আমাদের অস্তিত্ব নাই, এটাই আমরা বোঝা গেল। আর এখানে বলছে কি যে ইট ইজ কনস্ট্যান্টলি বিইং সাইকেল থ্রু দ্য অ্যাটমসফিয়ার এবং অকারিং থ্রু দ্য অ্যাটমসফিয়ার ওশান অ্যান্ড ল্যান্ড। এগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? বায়ুমণ্ডল থেকে পাচ্ছি, সমুদ্র থেকে পাচ্ছি এবং ভূমি থেকে পাচ্ছি। এটা প্রসেস নোন অ্যাজ, এইটাকেই বলা হচ্ছে পানি চক্র। এবং ইজ ড্রিভেন বাই এনার্জি ফ্রম দ্য সান। এরা কোথা থেকে শক্তি পাচ্ছে? সূর্যের আলোক থেকে। ওয়াটার সাইকেল এইভাবেই চলতে থাকে এবং এর উপর নির্ভর করে এই প্ল্যানেটে সমস্ত জীবকুল টিকে থাকে। ওয়াটার সাইকেলে ফরমেশনটা দেখো, এখানে কি কি ঘটছে ওয়াটার সাইকেলে। ওয়াটার সাইকেলে নিচে সম্পূর্ণ পানি, উপরে আমরা কি দেখছি? সূর্য বা সান, আর কিছু মেঘ দেখছি। তাহলে সূর্য, প্রথমে আমি যে জিনিসটা দেখাচ্ছি, মেঘ যদি বলি, তাহলে সেটা পন্ড হোক, রিভার হোক, ওশান হোক, স্টুরি হোক, লেক হোক, এখান থেকে ইভাপোরেশন এর মাধ্যমে বা বাষ্পায়িত বহনের মাধ্যমে এটা উঠে গেল। এর পাশে আমরা দেখছি যে কি এটা হচ্ছে প্ল্যান্ট থেকে পানি উপরের দিকে উঠছে। কি প্রক্রিয়ায়? মূলরোম দ্বারা খাদ্য তৈরির সময় যে পানি গ্রহণ করছে, এর অতিরিক্ত অংশ এর প্রস্বেদনের আকারে পাতার মাধ্যমে দিয়ে বের করে দিচ্ছে। এটাকে আমরা বলবো ট্রান্সপিরেশন। এটাও বুক মেয়েতে যাচ্ছে। আবার কি হচ্ছে, যে পানিগুলো এভাবে বাষ্পায়িত হয়ে উপরে উঠে গেল, এগুলো কন্ডেনসেশন হচ্ছে, মানে ঘনীভবন হচ্ছে। ঘনীভূত হয়ে কি ফর্ম করছে? মেঘ সৃষ্টি করছে। সেই মেঘটি আস্তে আস্তে কি প্রিসিপিটেশন প্রক্রিয়ায়, অর্থাৎ বৃষ্টির আকারে, এটা বিভিন্ন ফর্মে, স্নো হতে পারে, আইস হতে পারে, শিল্ট হতে পারে, যে কোনো ফর্মে এটা আবার প্রকৃতিতে ফিরে আসছে। এবং সেটাকে আমরা বলবো রান অফ। যখন ওরা ফিরে আসে তখন আমরা এটাকে বলি রান অফ, এবং এই প্রক্রিয়ায় এরা নিচের দিকে নেমে আসে। এবার আমরা যে জিনিসটা দেখবো ওয়াটার সাইকেলে, যা বললাম এটাই ওয়াটার সাইকেল। এবার আমরা দেখি কি আছে। পানি চক্র মেড আপ অফ 4 মেইন পার্টস, 4টে প্রধান অংশ আছে। প্রথমে আছে ইভাপোরেশন, বাষ্পায়ন, ট্রান্সপিরেশন, প্রস্বেদনের ফলে যে পানিটা উপরে উঠছে সেটা, কন্ডেনসেশন, ঘনীভবন, এবং প্রিসিপিটেশন, অর্থাৎ আবার সেটা যখন বৃষ্টি বা অন্যান্য আকারে স্থলভূমিতে ফিরে আসছে বা ওয়াটারল্যান্ডে ফিরে আসছে, সেই ফর্মটা। এখন হচ্ছে ইভাপোরেশন কিভাবে ঘটছে? ইভাপোরেশন ইজ when the sun heats up water in seas, river, lakes, ocean, glaciers and turns it into water vapor or steam. পানি যখন বাষ্প হয়, আমরা চুলোতে জাল দিই, তখন দেখি এটা বাষ্পায়িত হয়। একইভাবে এখান থেকেও বাষ্পায়ন হচ্ছে। সেটা ভ্যাপারও হতে পারে, স্টিম আকারেও হতে পারে। রাইজেস আপ ইনটু দ্য এয়ার, এবং এটা বাতাসের সাথে মিশে যাচ্ছে বা বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। ওয়াটার ইজ অলসো ইভাপোরেটেড থ্রু প্ল্যান্টস এন্ড সয়েল। এই পানিটা আবার কি করছে? প্ল্যান্ট এবং সয়েল থ্রু এ প্রসেস কল ট্রান্সপিরেশন। এইটা আবার প্রস্বেদন আকারে হোক, এটা আবার কোথা থেকে? মাটি থেকে, বৃক্ষ থেকে এটা আবার প্রকৃতিতে ফিরে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে কি এটাও ভ্যাপার আকারে উপরে
জমা হলো। এগুলো আমরা খালি চোখে কখনোই দেখতে পাই না। এই ইভাপোরেশনের প্রক্রিয়াটি কেউই খালি চোখে দেখতে পায় না। এরপরে দেখো আমরা দেখছি ওয়াটার কিভাবে ইভাপোর হচ্ছে, ড্রপ ড্রপ করে কিভাবে উপরে উঠে যাচ্ছে। ট্রান্সপিরেশন, এটা বলেছি তোমাদেরকে যে প্ল্যান্ট যখন মূলরম দ্বারা পানি আগে নেয় সয়েল থেকে, তারপরে ওটা নিজের কাজে লাগায়, অতিরিক্ত পানি একইভাবে বের করে দেয় এবং সেটাও আস্তে আস্তে ভূপৃষ্ঠের উপরের দিকে যে জমা হয়। এর পরের প্রক্রিয়ায় আমরা দেখছি যে ওই যেগুলো ইভাপোরেশনের ফলে যেগুলো উপরে গেল ওগুলো কনডেন্স ঘনীভবনের ফলে জমা হলো এবং ওগুলো এবং প্রশোধন প্রক্রিয়ায় যেটা ট্রান্সপিরেশনের মাধ্যমে গেল ওটাও কনডেনসেশন হলো। কনডেনসেশন এবার আমরা দেখছি কি ট্রান্সপিরেশনের আমরা যেটা বলেছিলাম যে উপরে উঠে প্রশোধন প্রক্রিয়ায় পানি উপরের দিকে গেল, এবার কনডেনসেশন সেই ঘনীভবন হলো, সেই বাষ্পায়িত পানিগুলো আস্তে আস্তে কি হলো ঠান্ডা হলো এবং ঠান্ডা হওয়ার পর এরা কি করলো ক্লাউড বা মেঘ সৃষ্টি করলো এবং এই মেঘগুলো আস্তে আস্তে ওয়াটার ড্রপলেটস বিভিন্ন গ্যাসের মধ্যে থাকলো, ওয়াটার ভেপার বা স্টিমের মধ্যে বিভিন্ন ওয়াটার ড্রপলেটস থাকলো, এরা তৈরি করছে কি মেঘ কোথায় আকাশে, এবং এই মেঘটাই কি করছে ওই চিনি ড্রপলেটস অফ ওয়াটার হিসাবে আস্তে আস্তে ভূপৃষ্ঠে নামতে থাকবে। এই কনডেনসেশন বা ঘনীভবনটা আমরা এভাবে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখলাম আর এটা পিকচারের মাধ্যমে দেখতে পেলাম। 3 নম্বরে এই যে কনডেনসেশনটা হয়েছে, কনডেনসেশন মানে উপরে মেঘ সৃষ্টি হয়েছে, ক্লাউড হলো মেঘ হলো, কনডেনসেশন হলো আস্তে আস্তে এখান থেকে আবার দেখা যাবে কি পরবর্তী প্রিসিপিটেশন অর্থাৎ বৃষ্টি আকারে বা বৃষ্টির পরিমাণ এটাকে আমরা বলবো, এই প্রক্রিয়ায় এটা উপর থেকে নিচের দিকে নামবে। দ্য ওয়াটার কিপস কন্ডেন্সিং ইন ক্লাউডস but when there is too much accumulation or collection of water, these the clouds form, এগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে কি the clouds become heavy, যখন মেঘটা ভারী হয়ে যাচ্ছে তখন এটা দেখা যাচ্ছে কি air can no longer hold much amount of water, বাতাস বেশি পরিমাণ পানি ধরে রাখতে পারে না, তখনই এই পানিগুলো কি করে নিচের দিকে পড়তে শুরু করে। এই যে প্রিসিপিটেশন প্রক্রিয়ায় কিভাবে পানি আস্তে আস্তে উপর থেকে নিচে ভূপৃষ্ঠ বলো আর অ্যাকুয়াটিক যে কোনো ওশান বলো বা লেক বলো যেখানে এভাবে নেমে আসছে আস্তে আস্তে। এটাই আমরা দেখছি যে প্রিসিপিটেশন কিরকম ড্রপলেটস হয়ে নিচের দিকে পড়ছে। এটা বলছি কালেকশন বা রান অফ, অর্থাৎ যে পানিগুলো এই উপর থেকে এভাবে নিচের দিকে মেঘটা যখন বৃষ্টি আকারে নিচের দিকে পড়লো, কখনো স্নো কখনো ডিউ কখনো মেঘ কখনো শেড, এইভাবে যখন ওরা শীত এইভাবে যখন নিচের দিকে নেমে আসে এবং গ্রাউন্ড ওয়াটারের সাথে যখন আস্তে আস্তে মিশে এবং এই পানির পরিমাণটা এরা কোথায় ওশান বলো স্ট্রিম বলো রিভার বলো এখানে এসে জমা হয়, কালেকশন হয়, এই জন্য জমা হয় বলে এটাকে আমরা বলি কালেকশন। এই জন্য এটাকে বলা হচ্ছে রান অফ, মানে এটা নিচের দিকে চলে এসে বিভিন্ন এর মধ্যে জমা হচ্ছে এই পানিগুলো। আমরা দেখছি কি ভূপৃষ্ঠে এই রান অফ প্রক্রিয়াটা, এই দেখো এর নিচে কিভাবে চলে আসছে এই রান অফ, এই যে এভাবে আমরা বলছি পানির এরূপ পরিক্রমার ফলে পানি চক্রে জীবের ভূমিকা বেশ দেখা যায় নগণ্য। ড্রপলেটস হবে যে কালেকশন যেটা বলেছিলাম তোমাদের, এই যে পানিগুলো উপর থেকে পড়ছে এবং সি বা সাগরে এটা জমা হচ্ছে। বেঁচে থাকার তাগিদে জীব প্রচুর পানি গ্রহণ করে, পানিগুলো জীবের দেখা যাচ্ছে কি রেচন ক্রিয়ার মাধ্যমে উদ্ভিদকোল বাষ্পীমোচনের মাধ্যমে পরিবেশে কিছু পানি ফিরিয়ে দেয়। এছাড়াও জীবদেহে বিপাক প্রক্রিয়ায় কিছু পানি উৎপন্ন হয়, উৎপন্ন এই পানির কিয়দাংশ তার দেহের মধ্যে থেকে যায়, বাকি অংশ পরিবেশে ফিরে যায়। তাহলে
দেখা এই যে প্রক্রিয়াগুলো আমরা দেখলাম, এখান থেকে বুঝলাম সমুদ্র হলো প্রকৃতির একটি সর্ববৃহৎ পানির ভান্ডার এবং সমুদ্র ছাড়া নদ নদী খাল বিল পুকুর এখানেও পানি ভান্ডার হিসাবে পানিটা জমা হয়ে থাকে, এখান থেকে আমরা পানি পেয়ে থাকি। পুরো ওয়াটার সাইকেল এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। নাইট্রোজেন সাইকেল, আমাদের নাইট্রোজেন সাইকেলটা তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, এবার চলে এসছে, তারপরেও আমরা নাইট্রোজেন সাইকেলটা একটু দেখাই তোমাদেরকে, যেহেতু প্রকৃতিতে নাইট্রোজেন সাইকেল, এখানে নাইট্রোজেন সাইকেল বায়ুমণ্ডলে গ্যাসীয় অবস্থায় 79% নাইট্রোজেন থাকলেও উদ্ভিদ বা প্রাণী সরাসরি সেটা গ্রহণ করতে পারে না। গ্রহণ করার পূর্বে নাইট্রোজেনকে অজৈব অবস্থায় অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট হিসাবে, জৈব অবস্থায় ইউরিয়া, প্রোটিন, নিউক্লিক অ্যাসিডের রূপান্তরের মাধ্যমে বায়বীয় নাইট্রোজেন অজৈব যৌগের সংযোজিত না হলে জীব কর্তৃক এটা ব্যবহারের উপযোগী হয় না। নাইট্রোজেনের এই যে ফিক্সেশন, এটা দুই প্রক্রিয়ায় ঘটে, একটা ভৌত, আরেকটি হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল ফর্মে ঘটে, আরেক ভৌত প্রক্রিয়ায় রাসায়নিক পদ্ধতিতে যে নাইট্রোজেন সংবন্ধন ঘটে সেটা হচ্ছে বিদ্যুৎ। প্রকৃতিতে নাইট্রোজেন বায়ুমণ্ডলের সাথে অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া ঘটে না, কিন্তু আকাশে থাকলে বিদ্যুৎ চমকালে এই বায়ু নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। এই নাইট্রিক অক্সাইড বায়ুর অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে দ্রবীভূত হয়ে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড সৃষ্টি করে। এইভাবে মাটিতে নাইট্রিক অ্যাসিড পটাশিয়াম ক্যালসিয়াম গঠিত ক্ষারের সাথে মিশে বিভিন্ন নাইট্রাইট ও নাইট্রেট লবণ তৈরি করছে। এখানে নাইট্রোজেন সাইকেল কতগুলো স্টেপের মাধ্যমে সংগঠিত হয়: নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন অ্যাসিমিলেশন, অ্যামিনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন এবং সেডিমেন্টেশন পদ্ধতিতে। এবার দেখা যাচ্ছে কি যে নাইট্রোজেন যখন কনভার্ট হচ্ছেন, একটা হচ্ছে বায়োলজিক্যালি নাইট্রোজেন ফিক্সেশন, একটা ফিজিওকেমিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন। এখানে বিভিন্ন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া এগুলোর সাহায্যে দেখা যাচ্ছে কি যে এগুলো যেমন রাইজোবিয়াম, তারপরে আছে নস্টক, অ্যানাবিনা ইত্যাদি, অ্যাজোটোব্যাক্টার, ক্লাস্ট্রিয়াম ইত্যাদি ফর্মে দেখা যাচ্ছে কি এগুলো নাইট্রোজেন গুলো জৈবিক পদ্ধতিতে সংবর্ধিত হচ্ছে। নাইট্রোজেন যখন প্রকৃতিতে থাকছে তখন কি কি কাজ করছে এখানে আমরা সেগুলোই দেখতে পাচ্ছি। এবার আমরা যে কথাগুলো বলেছি একটু আগে, যে নাইট্রোজেন কি কি উৎপন্ন করলো: নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এখান থেকে আরো আমরা যে জিনিসটা দেখতে পাই, যখন ওই যে নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়ায় কিছু অ্যামোনিয়া উৎপন্ন হয়, এই অ্যামোনিয়া বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে আবার ভূপৃষ্ঠে আসে, অতঃপর নাইট্রেট ও নাইট্রাইট লবণের সাথে উদ্ভিদের মূল দ্বারা অ্যামোনিয়াতে শোষিত হয় এবং মৃত্তিকাস্থিত ব্যাকটেরিয়ার প্রভাবে জারিত হয়ে নাইট্রেটে পরিণত হয়। এখানে আছে নাইট্রোজেন অ্যাসিমিলেশন। এখানে নাইট্রোজেন অ্যাসিমিলেশন যখন হচ্ছে তখন আমরা দেখছি যে বিভিন্ন নাইট্রোজেন অ্যাসিমিলেশন হলো, এরপরে আমরা দেখছি অ্যামিনিফিকেশন প্রক্রিয়া ঘটছে। অ্যামিনিফিকেশন প্রক্রিয়ায় ছিল হচ্ছে নাইট্রোজেন গঠিত রেচন দ্রব্য, জৈব দ্রব্য থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়, ব্যাকটেরিয়া এই কাজে সহায়তা করে বলে এটাকে অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। এরপরে হচ্ছে নাইট্রিফিকেশন, এই প্রক্রিয়ায় নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রেট উৎপন্ন হয়, এটা দুটো ধাপে হয়, নাইট্রোমোনাস এবং নাইট্রোকক্সাস ব্যাকটেরিয়ার মাধ্যমে এগুলো ঘটে থাকে। নাইট্রোজেন সাইকেল ইন সয়েল এন্ড ইন ওশেন, একটা মাটিতে ঘটছে আর একটা সমুদ্রে ঘটে থাকছে। এখন হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন একটা জিনিস, নাইট্রেট থেকে পুনরায় সিউডোমোনাস নামক ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নাইট্রোজেন বায়ুমণ্ডলে ফিরে আসছে। এভাবে
এভাবে নাইট্রোজেন চক্রের সহায়তায় জীব কর্তৃক নাইট্রোজেন গ্রহণ এবং পরিবেশে নাইট্রোজেন বিমুক্তির মাধ্যমে নাইট্রোজেন চক্রের ভারসাম্য রক্ষা হয়। সেডিমেন্টেশন, ওই যে এটাও আমি এর মধ্যে বলে ফেলেছি, নাইট্রেট সয়েলে এই যে নাইট্রোজেন সাইকেল যেটা আমি বলছি সেটা কি প্রক্রিয়ায় ঘটলো, এখানে দেখা যাচ্ছে অ্যাটমসফিয়ার থেকে বিভিন্ন প্রক্রিয়ায় নাইট্রোজেন বিভিন্ন পদ্ধতিতে, যেমন প্রথমে নাইট্রিক অ্যাসিড, তারপরে নাইট্রাস অ্যাসিড ইত্যাদি, অ্যামোনিয়া ইত্যাদি ফর্মে নিচে পড়ছে, নিচের থেকে আবার উদ্ভিদ কর্তৃক এটা বিভিন্নভাবে সংবর্ধিত হচ্ছে এবং সেই যখন ব্যাকটেরিয়ার থেকে নির্গত বর্জ্য উদ্ভিদ সেলুলোজের মাধ্যমে উদ্ভিদ সেলুলোজের দ্রবীভূতকরণের মাধ্যমে মূলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং মূলে এক প্রকার গুটি বা নডুল সৃষ্টি করছে। এই গুটির মাধ্যমে ব্যাকটেরিয়া এর মধ্যে প্রবিষ্ট হয়ে দণ্ডাকার আকৃতির পরিবর্তে বক্রাকার ফর্মে থাকছে। এইভাবেই নাইট্রোজেন কি করছে, সংবন্ধন শুরু করছে এবং প্রকৃতিতে বিভিন্নভাবে এগুলো থাকছে। নাইট্রোজেন চক্র ছাড়া আমরাও প্রকৃতিতে টিকতে পারি না, যে কোনো ভাবে উদ্ভিদ প্রাণী। ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের আজকের এই জীব ভূ রাসায়নিক চক্রের মধ্যে নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, কার্বন ডাই অক্সাইড চক্র এবং পানি চক্র তোমাদেরকে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা ক্লাসটি অনুধাবন করতে পেরেছো। তোমাদের সবাইকে ক্লাসে আসার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।